কারণ বালুর ভিতরে নিউটনের তৃতীয় সূত্র আর কাজ করে না। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এই বালুর মধ্যে সেই সূত্র আর কাজ করে না। বন্ধুরা, একে একে গাড়িগুলো নামছে। বন্ধুরা, এই ট্রাক্টর এখন এনারা নামাবে, মানে খুবই দুঃসহ একটা কাজ। এত বড় একটা জিনিস এই ঝুঁকিপূর্ণ একটা হালকা পুলের উপর দিয়ে নামানো হবে। দেখেন বন্ধুরা, রীতিমতো যুদ্ধ নৌকায় ওঠা নিয়ে। আমাদের নৌকা পানিতে নেমে গেছে দেখেন, তারপরও কিন্তু আমরা উঠতে পারলাম না। গত পর্বে আমরা আপনাদেরকে নীলাদ্রি লেকটা ঘুরিয়ে দেখিয়েছি এবং দেখিয়েছি তার চমৎকার মন ভুলানো স্বর্গীয় পরিবেশ। আর আজকের পর্বে আমরা চলে যাব সরাসরি শিমুল বাগানে। ব্যক্তি উদ্যোগে তৈরি করা এই বাগানটি জাদুকাটা নদীর তীর ঘেঁষে তৈরি হয়েছে। আজকে আমরা উপভোগ করব এই নদীর মায়াবী স্বর্গীয় দৃশ্য। বন্ধুরা, ট্যাকের ঘাটে নীলাদ্রি লেক দেখে আমরা এখন শিমুল বাগানের উদ্দেশ্যে ছুটে চলছি। আসার সময় আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম, আমরা কিন্তু এখন সেই রাস্তায় যাব না। আমরা এখন সম্পূর্ণ ভিন্ন পথে শিমুল বাগান চলে যাব। তবে এবারও আমাদেরকে জাদুকাটা নদী পার হতে হবে। আমরা আবার ইন্ডিয়ার পাহাড়ের কোল ঘেঁষে আমাদের নীরে ফেরত যাচ্ছি। তবে যাওয়ার পথে আমরা শিমুল বাগানটা দেখে যাব। বন্ধুরা, আমরা আবার এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। এদিক দিয়ে আমরা এখন সরাসরি শিমুল বাগান যাব। বন্ধুরা, আমরা এর আগের বার যে জায়গা দিয়ে নৌকা পার হয়েছি, এবার কিন্তু ওই জায়গা দিয়ে পার হব না। এখন আমরা মাহারাম বন্দর দিয়ে নৌকা পার হব। আমরা সেই দিকে যাচ্ছি, এই কাঁচা রাস্তা ধরে। এখন কতটা ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হয়ে আমরা এখন যাচ্ছি। এই জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, মাটির রাস্তা, আর ব্রিজগুলোও বেশিরভাগই ভেঙে গিয়েছে। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ এবং বৃষ্টির পানিতে প্লাস বন্যার পানিতে অনেক পানিও জমেছে। বন্ধুরা, আমরা দেখতে দেখতে নদীর পাড়ে চলে এসেছে হচ্ছে মাহারাম বন্দর। এখান দিয়ে নৌকা পার হওয়া যায়। দেখেন, এখান দিয়ে বিদ্যুতের খুঁটি চলে গিয়েছে এপার থেকে ওপারে। অলরেডি বন্যার পানি অনেক দূর পর্যন্ত উঠে গিয়েছে। দেখেন, নদী পার হয়ে পাড়ের অনেক অংশ জুড়েই বন্যার পানি ঢুকে পড়েছে। বন্ধুরা, আমরা এখন নৌকা আসার অপেক্ষায় আছি। বাইক থেকে একটু নামলাম, কারণ এই জায়গাটা পুরাটাই বালুকাময়। এই বালুর ভিতর দিয়ে বাইকে যাওয়া যাবে না, সুতরাং বাইক একা চালিয়ে চালিয়ে যেতে হবে। আর ওই যে দেখেন, নদীর ওপরে হচ্ছে সেই শিমুল বাগান। আমরা সেই শিমুল বাগানে যাচ্ছি আর অল্প কিছুক্ষণ পরে। বন্ধুরা, এই বিশাল বালুকাময় প্রান্ত দিয়ে হাঁটাটা আসলে অত্যন্ত কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ বালুর ভিতরে নিউটনের তৃতীয় সূত্র আর কাজ করে না। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এই বালুর মধ্যে সেই সূত্র আর কাজ করে না, বালু সরে যায়। তাই হাঁটাটা অত্যন্ত কষ্টসাধ্য। অবশেষে বিশাল বালুকাময় প্রান্তর পাড়ি দিয়ে আমরা আবার জাদুকাটা নদীর তীরে চলে এসেছি। খুবই অল্প পানির এই নদী প্রতিনিয়তই মানুষকে মুগ্ধ করে এবং ভারতের মেঘালয় থেকে আসা প্রচুর পাথরের কারণে এই নদীটি প্রতিনিয়তই ভরাট হয়ে যাচ্ছে এবং তার সমান্তালে চলছে পাথর উত্তোলনের কাজ। এখান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণের পাথর দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। নদীর পানিতে আমরা একটু পা ভেজালাম। মাশাআল্লাহ, এই জাদুকাটা নদীর পানি অনেকটাই শীতল এবং পাড়ের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। বন্ধুরা দেখেন, ঘাসের মধ্যে দিয়ে হাঁটার ফল, কাটা ঢুকে ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন এগুলো উঠানো খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে এগুলো তোলার জন্য। বন্ধুরা, এখানে নৌকায় ওঠা নিয়ে মারামারি লেগে গেছে। সবাই মোটামুটি লাইন ব্রেক করে নৌকা ওঠার চেষ্টা করতেছে। আমরা এখানে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়ায় আছি, আর অন্যরা সিরিয়াল ব্রেক করে যে যার মতো পারতেছে আগে আসার চেষ্টা করতেছে। ওই যে দেখেন, দূরে আমাদের নৌকা আসতেছে, আর একটু পরেই আমাদের নৌকা ঘাটে ভিড়বে। এখানে শুধু মোটর সাইকেলই পারাপার করে না, এখানে ট্রাক্টরও পারাপার করা হয়। এর পাশাপাশি মানুষ এবং সাইকেল তো রয়েছেই। যতটুকু তাদের কথাবার্তায় বোঝা গেল, মূলত এই ট্রাক্টরটা তোলার জন্য এই সময় বেশি নষ্ট হয়েছে। এই জন্য এই ঘাটে আমাদেরকে একটু বেশি সময় দাঁড়িয়ে থাকতে হলো। এখন অবশেষে আল্লাহর রহমতে নৌকা এসে পৌঁছেছে, আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ওপার চলে যাব।
একে একে গাড়িগুলো নামছে। বন্ধুরা এই ট্রাক্টর এখন এনারা নামাবে, মানে খুবই দুঃসহ একটা কাজ। এত বড় একটা জিনিস এই ঝুঁকিপূর্ণ একটা হালকা পুলের উপর দিয়ে নামানো হবে। দেখা যাক কিভাবে ওনারা নামায়। প্রচন্ড মারামারি চলতেছে এখানে ওঠার জন্য, কে কার আগে উঠতে পারে। এখানে একটা ব্রিজের অভাবে আসলে এরকম প্রতিদিনই মারামারি হয় নদী পারাপার নিয়ে। আশা করি অদূর ভবিষ্যতে এখানে একটা ব্রিজ হবে। দেখেন বন্ধুরা, রীতিমতো যুদ্ধ নৌকায় ওঠা নিয়ে। আসলে একজনের সিরিয়াল ব্রেক করার কারণে সবাই সিরিয়াল ব্রেক করে ফেলে, তারপরে ওঠা নিয়ে এখন দেখেন রীতিমতো যুদ্ধ চলছে। আমরা সামনে থাকার পরেও দুর্নীতির কারণে আর উপরে উঠতে পারলাম না। এই হচ্ছে অবস্থা। দেখেন বাংলাদেশের সব জায়গায় এরকমের দুর্নীতি, এই দুর্নীতির কারণে আগে ওঠা যায় না। আমাদের নৌকা পানিতে নেমে গেছে দেখেন, তারপরও কিন্তু আমরা উঠতে পারলাম না। এই যে দেখেন সিরিয়ালের বাইরে নৌকা উঠে চলে গেল, আমরা কিন্তু উঠতে পারলাম না। থাকেন, দেখা হবে জাহান্নামে একসাথে। অবশেষে আবার আমাদের নৌকা আসছে। গতবারের নৌকায় আমরা যেতে পারি নাই দুর্নীতির কারণে, এইবার আবার নৌকা আসছে। ইনশাল্লাহ এবার সামনে আসি, আমরা আগে যাব এবং কেউ সিরিয়াল যাতে ব্রেক না করে সেটাও দেখভাল করা হবে। বন্ধুরা অবশেষে আমাদের বাইক নৌকায় উঠছে। আমাদেরটাই সবার আগে ছিল আল্লাহর রহমতে। আমাদের গাড়ি উঠছে আল্লাহর রহমতে। একে একে মোটামুটি 10 থেকে 15টা গাড়ি উঠলো এই নৌকাতে। প্রতিদিনই এপার থেকে ওপারে এই দুঃসহ কষ্ট সহ্য করে এই বাইকগুলো পারাপার করে। আমাদেরকেও ঠিক একইভাবে বাইক পারাপার করতে হলো। মোটামুটি এই নৌকায় 20 থেকে 25টা বাইক উঠতে পারে। এখন বর্তমানে 22টা বাইক উঠছে। আসলে সুশৃঙ্খলভাবে নৌকায় বাইকগুলো রাখাটাও একটা কষ্টসাধ্য কাজ। অবশেষে ফেরিরূপী আমাদের নৌকা জাদুকাটা নদী পাড়ি দিচ্ছে। এই নদীর নাব্যতা খুবই কম, এই জন্য এই নৌকাগুলো অনেকটা ফেরির আদলে তৈরি করা হয়। নদীটা পাড়ি দিতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 5 থেকে 7 মিনিটের ভেতরেই ওপারে পৌঁছে যাওয়া যায়। কিন্তু বাইকগুলো ওঠানামা করতেই চলে যায় একটা দীর্ঘ সময়। বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা নামবো। এখন এই বাইকগুলো নামানো আবার একটা কষ্টসাধ্য ব্যাপার। এখানে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে কখন নৌকা থামবে। অনেক কষ্ট শেষে আমাদের নৌকা এবার তীরে পৌঁছেছে। এবারে নামার পালা। একে একে বাইকগুলো নিচে নামছে। বন্ধুরা অবশেষে আমরা ঘাটে নেমেছি। এর পাশেই হচ্ছে শিমুল বাগান, কিন্তু বাইক পানিতে দাঁড়িয়ে থাকার কারণে আমাদের বাইকে পানি ঢুকেছে, তাই এখন স্টার্ট নিচ্ছে না, একটু কারসাজি করা লাগবে। বন্ধুরা আল্লাহর রহমতে আমাদের বাইকটা স্টার্ট হয়েছে। আমরা এখন বাইকে উঠবো, বাইকে করে শিমুল বাগান যাবো। সেলিম ভাই চলেন। অবশেষে নৌকা পার হয়ে আমরা এখন নদীর পার দিয়ে শিমুল বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। বন্ধুরা আমরা শিমুল বাগানের পাশ দিয়ে যাচ্ছি। এখন গাছে কোনো শিমুল ফুল নেই, তারপরও চমৎকার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এই শিমুল বাগানের গাছগুলো। এখানে আপনারা যে সিজনেই আসুন না কেন, এখানে অন্যরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সারি সারি গাছগুলো দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আমাদের বাইকে পানি ঢুকে বাইকে খুব ডিস্টার্ব হয়েছে, তেলের কানেকশন পেতে ডিস্টার্ব হচ্ছিল। এখন আল্লাহর রহমতে কিছুটা ঠিক হয়েছে, তারপরে অনেকক্ষণ চলার পরে আশা করি পুরাটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমরা শিমুল বাগানে চলে এসেছি। এখানে অবশ্য টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হয়। আমরা সামনে গিয়ে টিকিট কাটবো। আমরা এখন শিমুল বাগানে ঢোকার উদ্দেশ্যে সামনে যাচ্ছি। এখানে শিমুল বাগানের সামনে বিশাল একটা চর, এগুলো সবই পাথর।
এই ইন্ডিয়া থেকে আসা পাথরের মাধ্যমে এই চর তৈরি হয়েছে। এখানেও নৌকা ঘাট দেয়। এটা হচ্ছে আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান। এটা হচ্ছে টিকিট কাউন্টার। কাকা আসসালামু আলাইকুম, টিকিট কত করে? 30 টাকা করে। 30 টাকা? এত কেন? আগে না একটু কম ছিল? আগে 3 বছর আগে ছিল তো। ও 3 বছর আগে কম ছিল না? দেন তাহলে। বন্ধুরা দেখেন এখানের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। বন্ধুরা আমরা এখন আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগানে প্রবেশ করছি। এই ব্যক্তি একক উদ্যোগে এই বাগানটি তৈরি করেছেন। এখন এখানে দর্শনার্থী ঢোকার জন্য 30 টাকা করে নেওয়া হয়। আসলে এখানে যে টাকা ইনকাম হয় তার চেয়ে মেনটেনেন্স খরচের অনেক বেশি হয়। এখানে ঘোড়া রয়েছে, ঘোড়ায় চড়া যায়, পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে গাছগুলো সব এক সারিতে লাগানো হয়েছে, যে দেখুন মাশাআল্লাহ। বন্ধুরা চলতে চলতে এখানকার ম্যানেজারের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম ফরিদ গাজী। ফরিদ গাজী। আচ্ছা, এই বাগানটা কে তৈরি করেছেন? বাগানটা তৈরি করেছেন মরহুম আলহাজ জয়নাল আবেদিন সাহেব। জয়নাল আবেদিন সাহেব। উনি কি ব্যক্তি উদ্যোগে তৈরি করেছেন? জি, উনি ব্যক্তি উদ্যোগে তৈরি করেছেন। এই সমস্ত জায়গার মালিক উনি না? জি, উনি তো ওনার এই এখান থেকে যে মেইনটেনেন্স খরচ টরচ ওঠে এগুলো ওনার পরিবার পায় নাকি? এখানে আমরা যারা দেখাশোনার দায়িত্বে আছি, ওই যে ওয়াশরুম আছে, বাগান পরিষ্কার করে রাখি, যেমন আপনার ব্যবহারের টিস্যুটা পরিষ্কার করি, আমাদের বেতনটা এখান থেকে হয়। ওনারা আরো ওই যে টাইমার হয়ে গেছেন যে জি জি ওই যে ওখানে যে 2 লক্ষ হিজল খরচ গাছ আছে, এইটিও ওনার লাগান। ওনারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান আরো আছে। উনি আমাদের পশ্চিম সুনামগঞ্জের দানবীর হিসাবে পরিচিত। মাশাআল্লাহ। ওনার ছেলে যে আফতাবউদ্দিন তাহিরপুর উপজেলা নবনির্বাচিত বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ওনারা অনেক জনসেবামূলক ওনারা ওই স্বাধীনতার পর থেকে এখানে নেতৃত্ব দিয়ে আসছেন। ওনার পরিবারে যত দিন যাচ্ছে ওনাদের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। কতটুকু জায়গা নিয়ে এই বাগানটা? এখানে 36 একর জায়গা নিয়ে এই বাগানটা। এখানে কতগুলো গাছ আছে? এগুলোর কোনো হিসাব আছে? আনুমানিক 3000-এর উপরে গাছ আছে। 3000-এর উপরে 3000-এর উপরে গাছ আছে। আচ্ছা আচ্ছা। এই গাছ পরিষ্কার করেন কখন? চৈত্র মাসের দিকে আমরা প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করে দিই, সার বিষ। কৃষি অফিসারের নিয়ম মতে, বন বিভাগ কৃষি অফিসার যারা আছেন তারা যেভাবে বলেন, দিক নির্দেশনা দেন, এইভাবে পরিচালনা করে যাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা। এখানে কি ওই কৃষি অফিসার, এটা কি সরকারের তরফ থেকে এখানে কি সাহায্য সহযোগিতা আসে? সরকার না, এটা ওনারা পরামর্শ দেন আর মালিক কর্তৃপক্ষ খরচটা বহন করেন। আচ্ছা আচ্ছা, মানে ওনারা উপদেষ্টা হিসাবে এই বাগানে আসেন আর জি। আচ্ছা মাশাআল্লাহ। আর এখানে সাধারণত এই শিমুল ফুলটা কখন ফোটে? এটা ফেব্রুয়ারি মাসে ফুলে ভরপুর লাল থাকে। বন্ধুরা আপনারা যদি শীতকালে আসেন তাহলে কিন্তু এখানে এই পুরো বাগানটা লাল ফুলে ভরা দেখতে পাবেন। কিন্তু বর্তমানে বর্ষার সময় কোনো ফুল ফোটে না। এই সময় গাছের মেনটেন করা হয়, গাছ বড় হয়। ঈদের পরে এই যে বর্ষাকালের নৌকা দিয়ে পর্যটকরা, অনেক পর্যটক আসবে এখানে। সবুজটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর। এই যে সবুজের একটা সমারোহ, সব মানুষ এখানে বসে বিকালবেলা সময় কাটায়, খুব ভালো লাগে। দেখবেন যে মানুষ আসছে, বসে গল্প করতেছে, অনেকটা ভালো লাগে এই জায়গাটা। অনেক মানুষ আসে। আচ্ছা, সামনে ওইখানে ছবি তোলার জায়গাগুলো আছে না? জি আছে। তো চলেন তো, দেখান তো আমাদেরকে। আসলে আপনাদের যে এই প্রবেশ মূল্য যেটা আমি দেখলাম 30 টাকা, এইটা আসলে খুব বেশি একটা কিছু না। এইটার মাধ্যমে আসলে যে খুব বেশি একটা উপার্জন হয় সেরকম ব্যাপার না। তাতে বোঝা যাচ্ছে যে আপনারা ওই আপনাদের বাগান মেইনটেনেন্সের জন্য এই টাকাটা ব্যয় হয়ে যায়। জি জি, ব্যয় হয়ে যায়। হ্যাঁ। এখান থেকে তারা টাকা নেয় না। হ্যাঁ। মূলত আমরা যারা থাকি, আমাদের খরচাটা হইলেই ওনারা খুশি। জি, ওনারা সুনামটা ধরে রাখার জন্য এই বাগানটা ওনারা তো এখান থেকে নিয়ে যে ওনারা চলবে, ওনারা খরচ করবে, এই দামটা তাদের নাই। বা ওনারা আরো এখানে আমাদের বেতন বাবদ ওনারা প্রতি মাসেই টাকা দেয়। 6 জন লোক আছে এখানে দেখাশোনার দায়িত্বে, যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যেমন একজন পর্যটক আসলে তার নিরাপত্তা সব দিক মিলে আমরা যারা থাকি, আমাদের যে খরচটা এখানে একদিন হয়, একদিন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন তো আর এটা হয় না। না, এখন তো ধরেন এই অফ সিজনে তো লোকজনই আসে না মোটামুটি। এটা ওই যে ফেব্রুয়ারি মাসে কিছু মানুষ আসে, তখন একটু ইনকাম হয় আমাদের। আর পরবর্তীতে এটা কর্তৃপক্ষ বহন করতে হয় তাদের। আচ্ছা আচ্ছা। এটা এখানে যে বেড়া দেওয়া, বেড়াটারা খরচ, এদিক দিয়ে মাটি ভরাট, এদিক দিয়ে মাটি ভরাট, মানে কাজ তো আছেই। এগুলো তো বিশাল খরচের ব্যাপার। আসলে এই এত খরচ বেয়ার করা এই সামান্য এই 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে হওয়ার কথাও নয় আসলে। তো এখানে চমৎকার ছবি তোলার জায়গা রয়েছে বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন সামনে সুন্দর সুন্দর বেঞ্চ রয়েছে। মেঘালয়ের পাহাড়, সাথে জাদুকাটা নদী, পাশেই শিমুলের বাগান। এটা আসলে একটা সুন্দরের নীলাভূমি। হ্যাঁ মাশাআল্লাহ। বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা কিন্তু জাদুকাটা নদীর তীরে চলে এসেছি। এখানে অনেকগুলো স্থানীয় নৌকা বাঁধা রয়েছে।
যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সব নৌকা এখানে বাঁধা রয়েছে। এখান থেকে এই যে দেখেন মেঘালয়ের যে পাহাড়গুলো, বারিকের টিলা, ওই জাদুকাটা নদী, সব কিছু মিলিয়ে একটা অপার্থিব সৌন্দর্য কিন্তু তৈরি করেছে এখানে। আর এখানে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আগেই আপনাদেরকে বলেছি যে এই নৌকাগুলো পাথর উঠানোর কাজে ব্যবহৃত হয়। বন্ধুরা, প্রচণ্ড সুন্দর এই লীলাভূমিতে কত না সুন্দর জায়গাই রয়েছে, তার মধ্যে সুনামগঞ্জের এই শিমুল বাগান অন্যতম একটা জায়গা। এখানে আসলে যেমন আপনারা জাদুকাটা নদীর চমৎকার দৃশ্য দেখতে পাবেন, তার পাশাপাশি মেঘালয়ের পাহাড়গুলো আলাদা রং ছড়িয়েছে। এই শিমুল বাগানের পাশে জাদুকাটা নদী বরাবরই আপনাদের মন কেড়ে নিবে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই শিমুল বাগান এবং জাদুকাটা নদী বেড়াতে আসেন। অনেকে তো আবার নতুন বিয়ে করার পরে প্রথম হানিমুনই সেট করেন এই জায়গাগুলোতে, কারণ এখানেই রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম বিলাসবহুল হাউসবোট। বৃষ্টিস্নাত কিংবা জ্যোৎস্না রাতে বিলাসবহুল নৌকার ভেতরে রাত কাটানোর মজা আসলেই অন্যরকম। ইনশাল্লাহ আমাদের নৌকা ভ্রমণের ট্যুরে আপনাদেরকে সে বিষয়গুলো খুঁটিনাটি দেখাবো। এই গাছগুলো আপনারা যে দিক থেকেই তাকাবেন সেদিক থেকেই সারিবদ্ধ দেখতে পাবেন। ঠিক যেমনটা দেখেন এই সোজা বরাবর যেমন সারিবদ্ধ, ঠিক তেমনি এই বরাবরও কিন্তু সারিবদ্ধ, যেটা দেখতে অত্যন্ত চমৎকার লাগে। যদিও কিছু কিছু গাছ অবশ্য মারা যায়, তারপরও এগুলো সবসময় সংস্কার করা হয়। এই যে দেখেন এখানে একটি গাছ মরে যাওয়ার পরে এখানে নতুন করে আবার গাছ লাগানো হয়েছে। এভাবেই প্রতিনিয়ত এখানে সংস্কার কার্যক্রম চলতে থাকে। এই বাগানে আসলেও আপনারা প্রচুর গরু খুঁজে পাবেন। এখানেও চারণভূমি হিসাবে এই বাগানটি ব্যবহৃত হয়ে থাকে। যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে অসংখ্য গরু কিন্তু এখানে বিচরণ করছে। যেমন এই একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ঘাস খাচ্ছে, আবার সামনেও কিছু গরু বাঁধা রয়েছে। যেমনটা আপনাদের বলেছিলাম, এখানেও গাছের ছায়ায় কিছু গরু ঘাস খাচ্ছে। আসলে এই পুরা ভূমিটাই গবাদি পশুর অবাধ বিচরণ কেন্দ্র। সবকিছু মিলিয়ে এই জায়গার পরিবেশ সত্যি আপনাদের মন কেড়ে নিবে। সালাম আলাইকুম চাচি, কেমন আছেন? এই 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 যে গরুগুলা, এগুলা কাদের গরু? মানুষের গরু দিয়ে। ও, মানুষের গরু, মানে এইখানে যারা মালিক দিবে তো চায় না তো, মালিকে দেয় না তো, চুরি করে যাবা। ও যারা ফেরা ইয়ে মালিকানা ইয়ে হলো 2 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছ লাগাইছে যেটা গাছ বন্ধলা খায় লাই লেগে গেছে। এখানের ঘোড়াগুলো খুবই চমৎকার, সাদা, তার মধ্যে এদের উপরের অংশটা এভাবে মেহেদি দিয়ে চমৎকারভাবে কারুকার্য করা হয়েছে এবং উপরে জিনও বাঁধা রয়েছে। এগুলোতে চড়ে আসলে অত্যন্ত আনন্দ, এবং এগুলো এখানে অবাধে ঘাস খেয়ে বেড়ায়। অলরেডি আমরা একটা ঘোড়ায় চড়েছি, তাই বর্তমানে আর ঘোড়ায় চড়বো না, আপনাদের দেখানোর জন্য এই ঘোড়াগুলো দেখাচ্ছি। এছাড়াও এইখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখানে বিভিন্ন টাইপের স্ন্যাক্স আইটেম, ড্রিঙ্কস, পানি ইত্যাদি কিনতে পারবেন। এই যে দেখেন এখানে দর্শনার্থীদের বসার জায়গাও রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যায়। এখানে চা কফিও রয়েছে, পাশাপাশি এই বিভিন্ন ধরনের খাবারের আইটেম তো রয়েছেই। দর্শনার্থীর সংখ্যা কী রকমের এখন? এখন তো বর্ষার সিজন যেহেতু কিছু কম আছে আর কি, ইনশাল্লাহ চলে আসবে, কারণ নৌকা যেহেতু এখন ডুববে আর কি, পর্যটকের ভিড় তখন থাকবে। মাশাআল্লাহ। তা তখন ব্যবসা বাণিজ্য কেমন হয়? আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আর কি, কোনো রকম চলে আর এই যাচ্ছে। বর্তমানে এখনকার পরিস্থিতি আজকে সারাদিনে অবস্থা একবারেই বাজে, মানে পর্যটক নাই, এই বিদায় একবারে বাজে অবস্থায় বসে রয়েছে। কেনাকাটা নাই। হ্যাঁ হ্যাঁ। তারপরে দোকান খোলা রাখতে। আচ্ছা, এই দোকানের মালিকানা কাদের? এটা হচ্ছে ওনাদের এই বাগানের কর্তৃপক্ষ। ও, বাগান কর্তৃপক্ষ। জি জি। আপনি ওই কর্তৃপক্ষের কর্মচারী হিসাবে? হ্যাঁ হ্যাঁ, আমিও ওনাদের কর্মচারী হিসাবে কাজ করতেছি এখানে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বন্ধুরা, এই শিমুল বাগানের চমকপ্রদ দৃশ্য উপভোগ করার পরে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে সুনামগঞ্জের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।